কারেকশন সার্ভিস অ্যাক্ট 2025 অনুযায়ী বাংলাদেশ জেল এর নতুন নাম কি? খুবই গুরুত্বপূর্ণ। মানব উন্নয়ন সূচক 2025 এর তথ্য মতে সর্বনিম্ন দেশ কোনটি? অর্থাৎ মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি এটা জানা হচ্ছে। মানব উন্নয়ন সূচকটা কি? পিপিআরসি গবেষণা মতে দেশে বর্তমান অতি দারিদ্র্যের হার কত শতাংশ? প্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে বিদ্যাবাড়ি থেকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন মোস্তফা। আমাদের ধারাবাহিক আয়োজনের আজকের সাধারণ জ্ঞানের সাম্প্রতিক আপডেট নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থাৎ এই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এই বছরে হয়েছে। পাশাপাশি আপনাদের জন্য নন ক্যাডার থেকে বেশ কিছু পদ যেগুলো সবসময় নন ক্যাডারের জন্য থাকে। প্রাইমারি প্রধান শিক্ষক কয়েকদিন আগেই আপনারা সার্কুলার পেয়ে গেছেন। ভূমি সেটেলমেন্ট অফিসার যেটাও নন ক্যাডার থেকে দেওয়া হতো সচরাচর, সেটাও আপনারা পেয়ে গেছেন। পাশাপাশি স্পেশাল বিসিএস সহ আবার সামনের বিসিএস, প্রাইমারি, এনটিআরসিএ অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আসছে সামনে। সো এই বিজ্ঞপ্তিগুলোতে আমরা সচরাচর দেখে থাকি যে সাম্প্রতিক প্রশ্ন থেকে বেশ কিছু প্রশ্ন দিয়ে থাকে, যেগুলো আমরা একেবারে আপডেট না থাকার কারণে উত্তর কিন্তু করতে পারি না। অর্থাৎ অতি সম্প্রতি প্রশ্ন দিয়ে থাকে সবসময়ের জন্য পরীক্ষায়। সো এরকম কিছু আমাদের এক সপ্তাহের ধারাবাহিক যে পত্রিকার পাতা থাকে, সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক প্রশ্ন নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। পাশাপাশি কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করার চেষ্টা করবেন। লাইভ কমেন্টে আমরা যদি রেকর্ডিং আমরা দেখি, অবশ্যই আপনাদের চেষ্টা করবেন যে আমার যখন আমি প্রশ্নগুলো বলবো, প্রশ্নের সাথে আপনারা কমেন্টগুলো করার চেষ্টা করবেন। এতে করে কি হবে, যদি না জানেন তো জেনে যাবেন, আর যদি জানেনও আবার নতুন কোনো তথ্য আপনাদের সামনে চলে আসবে। যাই হোক, আমরা শুরু করে দেই সাপ্তাহিক আপডেট বুলেটিন পর্ব 10 সাধারণ জ্ঞান থেকে আপনাদের বিশেষ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। একেবারে অতি সম্প্রতি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। সম্প্রতি 2025 মানব উন্নয়ন সূচক 2025 এর তথ্য মতে সর্বনিম্ন দেশ কোনটি? অর্থাৎ মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি এটা জানা হচ্ছে। মানব উন্নয়ন সূচকটা কি? এটা বলতে মানব সম্পদ যেমন আমরা বলে থাকি, আমাদের যে মানে পার্সোনালি হিউম্যান যারা আমরা আছি তাদের সামগ্রিক যে উন্নয়নের ব্যাপারটা, এটার কথা বলা হয়। মানব উন্নয়ন সূচকে 2025 এর তথ্য মতে সর্বনিম্ন দেশ কোনটি? আমি জাস্ট একটা করে অপশনে আপনাদেরকে আজকে আলোচনা করব, এবং এর সাথে যদি অন্য কোনো তথ্য আমি দিতে পারি তাহলে দেওয়ার চেষ্টা করব। তাহলে মানব উন্নয়ন সূচকে 2025 এর সর্বনিম্ন দেশ কিন্তু বের হয়ে এসেছে সিয়েরা লিওন। কোন দেশ? সিয়েরা লিওন। এটা হচ্ছে আফ্রিকার একটা দেশ, এবং আমরা সবাই জানি যে বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছিল এই সিয়েরা লিওন। এই সিয়েরা লিওন হচ্ছে মানব উন্নয়ন সূচকে বর্তমানের জন্য কততম? সর্বনিম্ন দেশ বলা হচ্ছে। তাহলে প্রথম কোনটা? আইসল্যান্ড। বাংলাদেশের অবস্থান কততম? এটা হচ্ছে কথা। বাংলাদেশের অবস্থান কততম মানব উন্নয়ন সূচকে? বর্তমান বাংলাদেশের অবস্থান হচ্ছে 130তম। গত বছর যেটা 131তম ছিল, এখন এটা বেড়ে দাঁড়িয়েছে 130তম। এক ধাপ আমরা মোটামুটি এগিয়েছি মানব উন্নয়ন সূচকের ক্ষেত্রে। অর্থাৎ এই প্রশ্নগুলো একেবারে ধরেই নিতে পারেন, যেটার সাথে প্রথম শেষ বাংলাদেশ, প্রথম শেষ বাংলাদেশ, যেটা এরকম কোনো প্রশ্ন পাবেন যা বুঝে নেবেন যে এইটার সাথে আপনার রিলেটেড হবে কোনটা, প্রথমটা হবে, শেষটা হবে, বাংলাদেশের অবস্থানটা হবে। এটা সবসময় বেশি করে পড়ার চেষ্টা করবেন। আমরা 2 নম্বর প্রশ্নে চলে আসি। নারী ওয়ানডে বিশ্বকাপ 2025 কোথায় অনুষ্ঠিত হবে? সাম্প্রতিক সময় নারী ওয়ানডে বিশ্বকাপের একটা বিশাল আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। এই আলোড়ন সৃষ্টির কারণে বাংলাদেশও নারী বিশ্বকাপ, নারী ক্রিকেটাররাও কিন্তু বেশ এগিয়ে গেছে। অর্থাৎ পুরুষরা যে পরিমাণ আমরা পিছাচ্ছি, নারীরা তার চেয়ে বেশি আগাচ্ছে। সো এই নারী বিশ্বকাপটা 2025 কোথায় অনুষ্ঠিত হবে? অবশ্যই আমি যে সময়টা দেবো এর মধ্যে কমেন্ট করার চেষ্টা করবেন, তারপরে আমি উত্তর দেব, আপনারা দেখবেন। সো নারী বিশ্বকাপ, পুরুষ বিশ্বকাপ এগুলো তো হয় প্রায়। আমরা এখন কয়েকদিনের মধ্যে এশিয়া বিশ্বকাপ আছে, আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি আছে আমাদের ক্রিকেটের পুরুষদের জন্য, কিন্তু নারী বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে আমরা যদি দেখি, ভারত 33 সেপ্টেম্বর থেকে 2রা নভেম্বর, অর্থাৎ দীর্ঘ একটা জার্নি, অক্টোবর নভেম্বর, প্রায় 1 মাস 32 দিনের মতো প্রায় আপনাদের এই নারী বিশ্বকাপটা অনুষ্ঠিত হবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে। কোথায়? ভারতে। কত থেকে? 30 সেপ্টেম্বর থেকে 2 নভেম্বর পর্যন্ত। আরসা কোন দেশের সশস্ত্র গোষ্ঠী? খুবই গুরুত্বপূর্ণ এই সাম্প্রতিক সময়ের জন্য। কেন গুরুত্বপূর্ণ? কারণ এরা এই সাম্প্রতিক সময় আরসা বাহিনী মোটামুটি যদি বলি আমরা স্বাভাবিকভাবে একটা আলোড়ন সৃষ্টি করেছে সেই দেশে। পাশাপাশি এই আরসা বাহিনী নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এবং আমরা যদি জানি বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ হওয়ার কারণে এই আরসা বাহিনী বাংলাদেশের জন্য এক প্রকার হুমকির স্বরূপ দেখা দিচ্ছে। পাশাপাশি বাংলাদেশের অখণ্ডতা, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়েও মোটামুটিভাবে একটু
আমরা কনফিউশন বা সামনের দিকে ঠিক কী হতে পারে, বাংলাদেশের চট্টগ্রামে যেহেতু রোহিঙ্গা বাহিনী, রোহিঙ্গারা এসেছে, রোহিঙ্গাদের মাধ্যমে এই আরসার কোনো অনুপ্রবেশ বাংলাদেশের হয় কিনা, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের ভাবাচ্ছে। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতি, ভূ রাজনীতির ক্ষেত্রে আরসাদের দ্বারা আমরা হুমকির সম্মুখীন হতেই পারি, এরকম বলা হচ্ছে। এই জন্য তাহলে আরসা কোন দেশের সংগঠন? সচরাচর আপনারা সবাই পারবেন এটা মায়ানমারের সংগঠন। তাহলে মায়ানমারের আর কি কি সংগঠন থাকতে পারে? সবচেয়ে বেশি বর্তমান যেটা আছে সেটা হচ্ছে আরাকান আর্মি। কোনটা এটা? আরাকান আর্মি। আপনারা সবাই জানেন যে আরাকান আর্মি এই চীন এবং রাখাইন প্রদেশ থেকে শুরু করে মিয়ানমারের প্রায় 1/3 জায়গা জুড়ে এখন তাদের আধিপত্য বিস্তার করে ফেলেছে, এবং তারা নিজেরা চাচ্ছে যে নিজেরাই একটা বাহিনী তৈরি করবে, নিজেরাই একটা দেশ বানাবে। অর্থাৎ আরাকান, যে আমরা যদি আরাকানের প্রাচীন ইতিহাসটা দেখি, আরাকান নামে একটা আলাদা কিন্তু ভূখণ্ডই ছিল। এই আরাকানকে তারা নিজেদের ভূখণ্ড মনে করে এবং তারা সেখানে নিজেদের দেশ অর্থাৎ মিয়ানমার থেকে আলাদা হয়ে আরাকান নামে নতুন একটা দেশ গঠনের জন্য তারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এবং তারা এই আরাকান থেকে, আরাকান আর্মি, আরাকান রাজ্য থেকে মোটামুটিভাবে বলতে পারি যে সব, যদি আমরা বলি জান্তা সরকারের যা সেনাবাহিনী আছে সকলকে কিন্তু হটিয়ে ফেলেছে, শুধুমাত্র ঘোষণা বাকি আর কি। এই আরাকান আর্মি খুবই বেশি অ্যাগ্রেসিভ বলা যায় এবং খুব কোয়ালিফাইড এই আর্মি বা এই বাহিনী, এই সশস্ত্র বাহিনী, এটা বর্তমান মিয়ানমারে বিলং করতেছে। আরসার চেয়েও বেশি, মানে যদি আমরা বলি অ্যাডভান্স লেভেলের বাহিনী হচ্ছে আরাকান বাহিনী। আমরা যদি এর পরের প্রশ্নটা দেখি, দেখেন সম্প্রতি এশিয়া আইকন অ্যাওয়ার্ড 2025 লাভ করেন কে? এশিয়া আইকন অ্যাওয়ার্ড 2025 লাভ করেন কে? এগুলো খুব একটা বেশি আলোচনার কিছু নেই, আপনারা শুধু এই তথ্যটাই জানলেই আমি মনে হয় যে ভালো হবে। ডক্টর গাজী রিয়াজ মায়োপিয়া চিকিৎসার জন্য তিনি এই পুরস্কার পেয়েছিলেন। পাকিস্তান কত সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? অর্থাৎ পাকিস্তানও আমাদেরকে স্বীকৃতি কিন্তু দিয়েছে, এবং আজকে না, অনেক আগে পাকিস্তান আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। সেটা কি জন্য? যখন পাকিস্তানে আমরা স্বাধীনতার পরে পাকিস্তানে OIC শীর্ষ সম্মেলন হয়েছিল। এই OIC শীর্ষ সম্মেলনে মূলত আমাদের বাংলাদেশ থেকে যখন শেখ মুজিবুর রহমানকে ডাকা হলো, তখন শেখ মুজিবুর রহমান বলেছিল যে আমি মূলত কোন পাওয়ারে যাব, আমি কোন ক্ষমতা বলে সেখানে যাব, যে আমাকে তো আপনারা ডাকছেন, আমি কিভাবে কোন পাওয়ার ক্ষমতা বলে যাব? তখন তাকে বলা হচ্ছে যে আপনি আসেন, পাকিস্তান আপনাদেরকে স্বীকৃতি দেবে। আর এই জন্য 1974 সালের OIC সম্মেলনে মূলত পাকিস্তান আমাদেরকে কি করে? স্বীকৃতি দেয়। 1974 সাল, আজকে কিন্তু না, অনেক আগে স্বীকৃতি দেয় পাকিস্তান আমাদেরকে। 1974 সালের 22 ফেব্রুয়ারি OICর সম্মেলনে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। কারেকশন সার্ভিস অ্যাক্ট 2025 অনুযায়ী বাংলাদেশ জেল এর নতুন নাম কি? খুবই গুরুত্বপূর্ণ, একেবারে সাম্প্রতিক সময়ের মধ্যে অতি সাম্প্রতিক যদি আমরা বলি, এটা হচ্ছে আপনাদের জন্য। কারেকশন সার্ভিস অ্যাক্ট থেকে আমরা প্রায় সময় দেখি যে প্রশ্ন আসার সম্ভাবনা 100-র মধ্যে 100 ভাগ, কারণ এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। মানে আমাদের পরিচিত একটা প্রতিষ্ঠানের নামকে পুরোপুরি চেঞ্জ করা হয়েছে। কারেকশন সার্ভিস অ্যাক্টের বাংলাদেশ জেলের নতুন নাম কি? তো কারেকশন সার্ভিস অ্যাক্ট বাংলাদেশের নাম যদি বলি, শুধুমাত্র এই যে অ্যাক্টের জায়গায় কি বসবে? বাংলাদেশ বসবে। অ্যাক্টের জায়গায় কি বসবে? বাংলাদেশ বলবে। অর্থাৎ বাংলাদেশ, আমরা যে বলি কথায় বলি যে জেলে পড়ছে, জেলে নিয়ে গেছে, জেল আর থাকবে না, এটার নাম হয়ে গেছে কারেকশন সার্ভিস। কি হয়ে গেছে? কারেকশন সার্ভিস। অর্থাৎ আপনি যে দোষ ত্রুটি করেছেন বা ভুল করেছেন, এটাকে ওখানে গিয়ে আপনি কি করবেন? কারেকশন হয়ে আসবেন। এটা এক হিসেবে পজিটিভ, কারণ জেল বলতে এরকম কোনো কিছু পৃথিবীতে নেই। শুধু আমরা এই জেল নাম রেখেছি। জেলের ব্যাপারটা মানে যদি আমরা আপেক্ষিকভাবেও দেখি, নেতিবাচক প্রভাব ফেলে। জেলে যাওয়া এটা কেমন ব্যাপার হয়? সো ওখানে গিয়ে আপনি দোষ করেছেন, আপনাকে সেখানে গিয়ে একটা মানে কি করবে? কারেকশন করে আপনি বের হয়ে আসবেন। এটাকে জন্য কারেকশন সার্ভিস বাংলাদেশ নামে নামকরণ করা হয়েছে। এটা করা হয়েছে 26 অগাস্ট। কত তারিখে? 26 অগাস্ট। আমরা যদি দেখি যে তারিখটা যদি মনে রাখা যায়, 26 অগাস্ট। হ্যাঁ, এই যে কয়েকদিন আগেই মূলত এটা করা হয়েছে, 2025। এটা পরীক্ষা আসতে পারে, মানে 100 ভাগ মানে গুরুত্বপূর্ণ যে কারেকশন সার্ভিস অ্যাক্ট কত তারিখে বাংলাদেশ নামকরণ করা হয়। PPRC গবেষণা মতে দেশে বর্তমান অতি দারিদ্র্যের হার কত শতাংশ? এটা আপনি ধরে নিতে পারেন যে আপনার পরীক্ষায় আসার জন্য 99% গুরুত্বপূর্ণ। একেবারে 99%, মানে আগে যে দরিদ্র হার ছিল, বর্তমানে এটা আরো বাড়ছে বাংলাদেশের ক্ষেত্রে। সো অতি দারিদ্র্যের হার হচ্ছে বাংলাদেশে 9.35%, আর দারিদ্র্যের হার হচ্ছে 27.93%, যেটা আমাদের গত বছরের তুলনায় বলা হচ্ছিল। গত বছর আমাদের দারিদ্রতার হার ছিল, অতি দারিদ্র হার ছিল মাত্র 5.6%, আর দারিদ্র্যের হার ছিল 18.7%। 5.6 থেকে 18.7 থেকে আমাদের বেড়ে হয়ে গেছে 9.35, এবং দারিদ্র্যের হার হচ্ছে 27.93।
93%। যে কোনো একটা পরীক্ষায় চোখ বন্ধ করে প্রশ্নটা কমন পাবেন, আমি বলে দিলাম। যে কোনো একটা পরীক্ষায়, যে পরীক্ষাগুলো হচ্ছে প্রাইমারির প্রধান শিক্ষক থেকে শুরু করে যে পরীক্ষাগুলো আছে, যে কোনো একটা পরীক্ষায় আপনি 100% কমন পাবেন, নিশ্চিত থাকতে পারেন। অর্থাৎ আপনি শিওর হয়ে যান যে এটা 100% আপনার পরীক্ষা চলে এসেছে। এরপর আসেন, বাংলা একাডেমি কর্তৃক নজরুল পুরস্কার 2025 পেয়েছে কে? আনোয়ারুল হক এবং শবনম মুস্তারি। এটা আর বেশি কিছু দরকার নেই, এটা এতটুকুই আপনারা মনে রাখলে হবে, কারণ আর এর বাইরে থেকে আসার সম্ভাবনা নেই। আমরা যদি বাংলা একাডেমির কথা বলি, বাংলা একাডেমি ঠিক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1955, তাই না? 1955। বর্তমান মহাপরিচালককে বলেন তো দেখি, মহাপরিচালক বাংলা একাডেমির কে? এটা আপনারা কমেন্ট করবেন, মহাপরিচালক, পাশাপাশি চেয়ারম্যান কে? এই দুটা আপনাদের কাজ থাকলো, দেখি উত্তর করতে পারেন কিনা পারেন। বাংলা একাডেমির মহাপরিচালক এবং চেয়ারম্যান, এই দুটাকে আপনারা কমেন্ট করবেন। আমি জানতে চাচ্ছি, ইউটিউবে আপনারা যখন লাইভটা দেখবেন তখন অবশ্যই কমেন্ট করবেন যে বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে, বাংলা একাডেমির বর্তমান চেয়ারম্যান কে। দুটা প্রশ্ন আপনাদের জন্য রেখে দিলাম। ঝুমকা ও সিঁদুর কোন ফসলের উন্নত জাত? ঝুমকা ও সিঁদুর, দেখি বলতে পারেন কিনা পারেন। সিঁদুর এবং ঝুমকা কোন ফসলের উন্নত জাত? কারা কারা উত্তর করতে পারবেন? আপনাদের একটু সময় দিলাম যে আপনারা বলেন ঝুমকা এবং সিঁদুর কোন ফসলের উন্নত জাত। এই সিঁদুর কিন্তু পরীক্ষায় একবার আসছিল আপনাদের, সেটা হচ্ছে এনটিআরসি এর পরীক্ষায়, ঠিক আছে, নিবন্ধন পরীক্ষা চলে আসছিল। পাশাপাশি উন্নত ফসলের জাতগুলো প্রত্যেকটা পরীক্ষায় কম বেশি আসে, স্পেশালি শিক্ষক নিবন্ধনে ধরেই নিতে পারেন আসবে, প্রাইমারিতেও একটা হলেও আসে। সুতরাং ঝুমকা এবং সিঁদুর কোন ফসলের উন্নত জাতের নাম? আমরা সবাই জানি ঝুমকা এবং সিঁদুর উন্নত ফসল হচ্ছে কি? টমেটো, তাই না? টমেটো হচ্ছে ঝুমকা এবং সিঁদুর। এই জায়গাটা আপনারা একটু কারেকশন করতে পারেন। টমেটোর আর উন্নত জাতগুলো কি কি আছে একটু কমেন্ট করেন দেখি। উন্নত জাত কি কি আছে টমেটোর, আর দুই একটা বলেন দেখি। ওকে, ঝুমকা এবং সিঁদুর উন্নত জাতের টমেটোর নাম, তাই না? সো টমেটোর আরো কিছু জাত আছে, আমি যদি বলি টমেটোর আরো কিছু জাত আপনারা নেন। এরা হচ্ছে বাহার, এরপর হচ্ছে মানিক, এরপর হচ্ছে রতন, এরপর হচ্ছে অপূর্ব। অর্থাৎ সকল সুন্দর সুন্দর নামগুলো কি কি টমেটো নিয়ে নিয়েছে, বুঝেছেন? টমেটোর নামগুলো দেখবেন, সব সুন্দর সুন্দর নামগুলো হচ্ছে টমেটোর নাম। তো ঝুমকা এবং সিঁদুর উন্নত জাতের টমেটোর নাম, তার পাশাপাশি বাহার, মানিক, রতন, অপূর্ব এগুলো হচ্ছে টমেটোর উন্নত জাতের নাম। তাহলে এটার সাথে এটা আপনারা পড়ে ফেলেন। এরপর দেখি, সম্প্রতি জাতিসংঘের গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা AI বিষয়ক উপদেষ্টা পরিষদ বিষয়ক যে রেজুলেশনটির নাম কি? এটা আমরা একবারে এমনি পড়ে যাবো আর কি। ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক প্যানেল অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটাকে শুধু একবার পড়লে হবে, এর বেশি পড়ার দরকার নেই। খুব মানে পরীক্ষা আসার মতো একটাই আসবে এখানে তথ্য, ওরকম কোনো তথ্য আপাতত আপনাদের নেই। বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগমের জন্মস্থান কোন জেলায়? অলরেডি উত্তর চলে এসেছে। বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগমের জন্ম হচ্ছে কিশোরগঞ্জ জেলায়, 2 নম্বর সেক্টরে তিনি যুদ্ধ করেছিলেন। পাশাপাশি তার জন্ম কত সালে? আমরা যদি বলি 1946 সালে। আমাদের যে দুইজন বীর প্রতীক আছে তার মধ্যে হচ্ছে মহিলা বীর প্রতীক, একটা হচ্ছে ক্যাপ্টেন সিতারা বেগম, একটা হচ্ছে কি তারামন বিবি, তাই না? তারামন বিবির কথা যদি আমরা বলি, তারামন বিবির জন্মস্থান কোথায়? তারামন বিবির জন্মস্থান হচ্ছে কুড়িগ্রাম। কোথায়? কুড়িগ্রাম। তিনি জন্মগ্রহণ করেছেন কত সালে? 1957 সালে। কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন? 11 নম্বর সেক্টরে তিনি যুদ্ধ করেছেন। এগুলো পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? তিনি কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন? 11 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। পাশাপাশি যদি আমরা বলি যে এই সিতারা বেগম জন্মগ্রহণ করেছেন 1946 সালে, তারামন বিবি জন্মগ্রহণ করেছেন কুড়িগ্রাম জেলায় 1957 সালে, এবং তিনি 11 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। এগুলো সাম্প্রতিকের মধ্যে না, যদিও তারপর আমরা পড়বো আর পরীক্ষা আসতে পারে। সম্প্রতি কোন দেশের সরকার প্রধানকে বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত? এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, একেবারে ধরেই নিতে পারেন যে সো মাচ ইম্পর্টেন্ট কোশ্চেন, সাম্প্রতিকের জন্য পরীক্ষায় আসবেই। প্রাইমারি বলেন, বিসিএস বলেন, এনটিআরসি বলেন, আর অন্যান্য পরীক্ষাগুলো বলেন, একটা না একটা দেখবেন আসবেই। বিসিএস এর সবচেয়ে আসার সম্ভাবনা বেশি প্রশ্নটা, যে কোন দেশের সরকার প্রধানকে কি করেছে? বরখাস্ত। চিন্তা করেছেন? বরখাস্ত করে দেয়। কেউ আমরা ক্ষমতা ছাড়তে চাই না, আর কেউ কাউকে বরখাস্ত করে দেয়। ব্যাপারটা খেয়াল করেন, তারা ঠিক কতটা ফেয়ার, নিজেদেরকে কতটা ফেয়ার মনে করে বা ফেয়ার ভাবে। সো বরখাস্ত করেছে, এটা আমরা যদি দেখি থাইল্যান্ডের, মূলত থাইল্যান্ডের পেতাংতং সেনাওয়াত্রাকে বলা হচ্ছিল যে থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন তিনি। এই সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে মূলত থাইল্যান্ড সরকার কি করেছিল?
ফোন ড্যাম্পিং এর কারণে, অর্থাৎ আমরা যদি দেখি এটাকে বলা হয়ে থাকে মূলত ওনার বিরুদ্ধে যে অভিযোগটা নিয়ে আসা হয়েছিল এই পেতাংতাং সিনাওয়াত্রার বিরুদ্ধে, সেটা হচ্ছে ডিম্পার ট্রান্সক্রিপ্ট, ঠিক আছে, কি নামে? ডিম্পার ট্রান্সক্রিপ্ট নামে তার যে আমরা যদি বলি অভিযোগটা নিয়ে আসা হয়েছিল, সেটা হচ্ছে যে তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী যে মুরব্বী লোকটা ছিলেন তাকে তিনি সফটভাবে ফোন দিয়ে আঙ্কেল সম্বোধন করেছিল এবং যুদ্ধরত দুটো দেশের মধ্যে তিনি সফটভাবে তার সাথে কথা বলেছিলেন। এটা হচ্ছে তার দোষ। আঙ্কেল কেন তাকে ডাকা হলো, পাশাপাশি কেন কম্বোডিয়াকে সফটভাবে দেখা হলো এই যুদ্ধ অবস্থায় দেশ দুটোর মধ্যে, এই অভিযোগ এনে তাকে ডিম্পার ট্রান্সক্রিপ্ট নামে একটা কি করেছিল, আইনের মধ্যে নিয়ে এসে তাকে কি করা হয়, আদালত কর্তৃক অপসারণ করা হয়। 29 আগস্ট তিনি মূলত তাকে বরখাস্ত করা হয়, 26 আগস্ট এবং 29 আগস্ট তাকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। কত? 29 আগস্ট ক্ষমতাচ্যুত করা হয় এই পেতাংতাং সিনাওয়াত্রাকে। অর্থাৎ তিনি থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। লর্ডস লিস্ট 100 পোস্ট 2025 অর্থমতে বিশ্বের শীর্ষ বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান কততম? এটাও খুবই গুরুত্বপূর্ণ। বন্দর কর্তৃপক্ষ থেকে শুরু করে অন্যান্য পরীক্ষাগুলোর জন্য আপনাদের আসার সম্ভাবনা খুবই খুবই খুবই, মানে আমি যদি বলি 99% ধরে নিতে পারেন। তাহলে কি হবে? এই চট্টগ্রাম বন্দরের তালিকা হচ্ছে 68তম। বাংলাদেশ যেহেতু এই তালিকায় চলে এসেছে, তার মানে বুঝতে হবে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের ভ্যালুটা বিশ্বের আন্তর্জাতিক বাজারে মোটামুটি পেয়েছে। এতগুলো দেশের মধ্যে 68তম হওয়া এটা কিন্তু কম ব্যাপার না। সো এটা হচ্ছে চট্টগ্রাম বন্দরের ভ্যালু 68তম। জাতিসংঘের মতে সুশাসনের উপাদান কতটি? জাতিসংঘের মতে সুশাসনের উপাদান কতটি? আমরা এর মধ্যে সুশাসন যে সম্প্রতি সময় দেখি 2-1টা পরীক্ষা আপনাদের সুশাসন থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। সো সুশাসনের উপাদান হচ্ছে 8টি, আমরা সবাই কম বেশি জানি। জাতিসংঘের মতে সুশাসনের উপাদান 8টি। এবং এরপরে যদি দেখি দ্য এলিমেন্টস অফ এথিক্স বইটির লেখককে, এলিমেন্টস অফ এথিক্স বইটির লেখক হচ্ছে বার্ট্রান্ড রাসেল। বার্ট্রান্ড রাসেল হচ্ছে দ্য এলিমেন্ট অফ এথিক্স গ্রন্থের লেখক। সো আজকে আপনাদের জন্য যেই কয়টা প্রশ্ন, 15টা প্রশ্ন নিয়েছি, 15টা প্রশ্নই আপনারা ধরে নিতে পারেন আপনাদের আগামী যে কোনো পরীক্ষার জন্য 2টা-1টা করে পাবেনই কমন। মানে 15টার মধ্যেই 1টা-2টা করে দেখবেন যে পরীক্ষা চলে এসেছে। প্রত্যাশা করি কাজে লাগবে। আমাদের বিদ্যাবাড়ির যে সকল রানিং কোর্সগুলো আছে আপনারা দেখে নিতে পারেন। আমরা আমাদের বিদ্যাবাড়ি রানিং কোর্সের মধ্যে বর্তমান আমাদের প্রাইমারি প্রধান শিক্ষক কোর্স আমরা নতুন করে খুলে ফেলেছি। প্রাইমারি শিক্ষক নিয়োগ আছে, এনটিআরসি রিটেন প্রিলি দুটোই আছে। 49তম বিসিএস এর কোর্সও আমাদের রানিং চলছে, জেনারেল এবং সাবজেক্টিভ। পাশাপাশি আমাদের 11 থেকে 20তম গ্রেডের চাকরি তো আছেই। সো যে কেউ যদি চান কোনো কোর্সে এনরোল করার জন্য এই নাম্বারে যোগাযোগ করলে সরাসরি হটলাইনে আপনি কথা বলতে পারবেন। 09644433300 এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত আপনি জানতে পারবেন। এছাড়া আমাদের facebook.com, আমাদের বিদ্যাবাড়ি.com ফেসবুক পেজ, এরপর আমাদের youtube.com বিদ্যাবাড়ি, এটাতে আপনারা তো আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। সো আশা করি আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে আসবো গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন নিয়ে। আপনাদের চাওয়া পাওয়া জিজ্ঞাসাগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা এটাকে অ্যানালাইসিস করে পরবর্তীতে কিভাবে আপনাদের লাইভগুলোকে সুন্দর করা যায়, কিভাবে আরো বেশি কমেন্ট ফেলা যায় সেই চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।